আসসালামু আলাইকুম বন্ধুরা, ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, আপনারা জানেন যে এর আগে কিন্তু আমি একটি ভিডিও আপনাদের সামনে আপলোড করেছিলাম। আমি আপনাদেরকে বলেছিলাম যে ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রিলির জন্য যে সাজেশনটা আমি দিব সেটা হচ্ছে যে এই শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটি থেকে আমি আপনাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং স্কুল পর্যায়ে ২ এর জন্য কিন্তু আমি একটা বই আপনাদেরকে দেখাইছি, সেখান থেকে কিন্তু আমি আপনাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করব। সেটি হলো ব্যতিক্রম বই। তো আজকে আপনাদের জন্য যে সাজেশনটা থাকছে এই শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটি থেকে, সেটি হচ্ছে এই দেখুন, আমি প্রথমে বাংলা থেকে শুরু করব। তো আপনারা কি করবেন, এই বইটার হচ্ছে প্রথমে যে সালের যে প্রশ্নগুলো আছে, সালের যে প্রশ্নগুলো দেয়া আছে, এই প্রশ্নগুলো আগে শেষ করবেন। এই প্রশ্নগুলো শেষ করার পরে আপনারা এইভাবে মানে টপিক ভিত্তিক আপনারা এখানে আসবেন। তো এখান থেকে প্রথমে বাংলা থেকে আমি দাগানো শুরু করেছি। দেখুন, প্রথম হচ্ছে যে ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, কলেজ, স্কুল ও স্কুল পর্যায়ে ২। তো প্রথমে হচ্ছে ভাষারীতি কলেজ পর্যায়ে। এখন এই যে এখানে দেখতেছেন কলেজ পর্যায়ে লেখা আছে। তো শুধু যে কলেজ পর্যায়ের যারা পরীক্ষা দিবে তারাই যে এখন মানে কলেজ পর্যায়ে যতটুকু লেখা যাচ্ছে তারা পড়বে এমনটা না। এই যে দেখুন, আমি দেখাই আপনাদেরকে, একটু দেখানোর চেষ্টা করি। এই যে এখান থেকে কিন্তু আপনাদের কলেজ পর্যায়ে, এবং এরপরে এখান থেকে হচ্ছে স্কুল পর্যায়ে, এবং এরপর রয়েছে স্কুল পর্যায়ে ২-এর। তো আপনাদের কিন্তু আপনি স্কুল পর্যায়ে পরীক্ষা দেন, স্কুল পর্যায়ে ২-এ পরীক্ষা দেন, কিংবা কলেজ পর্যায়ে দেন, এই তিনোটাই কিন্তু আপনাকে পড়তে হবে। কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়েরগুলো পড়তে হবে, এবং স্কুল পর্যায়ে ২-এর, সেই যে স্কুল পর্যায়ে ২-এর, এই তিনোটা পর্যায়ে কিন্তু আপনাকে পড়তে হবে সাজেশন। তো আমি এখানে দেখুন আজকে কলেজ পর্যায়ে থেকে দাগায় দিব। তো আপনারা সবাই কিন্তু পড়বেন স্কুল, কলেজ এবং স্কুল পর্যায়ে ২। এখানে দেখুন এই কলেজ পর্যায়ে দিয়ে রাখছে এখানে ১২৮টা প্রশ্ন। আমি এখান থেকে ৫২টি প্রশ্ন আপনাদের জন্য দাগিয়েছি এই ১২৮টার মধ্যে। তো এই মানে এই কয়েকটা পেজ থেকে যদি প্রশ্ন এসে যায় তাহলে আমি আশা করি এই যে ৫২টা আমি দাগিয়েছি, এই ৫২টার মধ্যে ইনশাআল্লাহ আপনারা কমন পাবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখা দিই যে আমি কোনগুলো দাগিয়েছি। যারা বইটি কিনেননি তারা দেখে নেবেন, এখান থেকে মুখস্থ করে নিতে পারবেন। আর যাদের বই আছে তারা কিন্তু এখান থেকে আপনারা মানে মানে দাগিয়ে নিতে পারবেন, দাগিয়ে পড়তে পারবেন। তো চলুন আমি শুরু করতেছি ভিডিওটি। দেখুন, এখানে প্রথমে হচ্ছে ভাষারীতি। প্রথম যে প্রশ্নটা এটা হলো যে আমি যেটি দিয়েছি সেটি হলো যে বাংলা ভাষায় আদি নিদর্শন কোনটি? আমরা সবাই কিন্তু এটা জানি, চর্যাপদ। তো এই পড়াগুলো কিন্তু সকলের জানা আছে, শুধু রিভিশন দেওয়ার ব্যাপার। তো আপনারা শুধু রিভাইজ করবেন। এজন্য শুধু আমি আপনাদেরকে কোনগুলো দাগিয়ে দিয়েছি একবার করে আমি শুধু পড়ে যাচ্ছি, আপনারা দাগিয়ে নেবেন এবং মুখস্থ করে নেবেন। যাদের আর কি মুখস্থ নেই, কিংবা যাদের বই অন্য বই আছে তারা অন্য বইয়ে এখান থেকে মিলিয়ে দাগিয়ে নিতে পারেন। তো বাংলা ভাষায় আদি নিদর্শন কোনটি, এটি হবে কিন্তু এই চর্যাপদ। এরপরে দেখুন এই পাশের প্রশ্ন আমি দেইনি, একবার এই পাশে আসলাম। দেখুন এখানে রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা আপনারা এটা সবাই জানেন, আপনারা এগুলো কিন্তু পড়ছেন। জাপানি ভাষার কিন্তু শব্দ হচ্ছে রিক্সা। এরপরে দেখুন এই পাশে যে শব্দ অর্থানুসারে শব্দ কত প্রকার? এটি হচ্ছে ৩ প্রকার, মানে অর্থ অনুসারে শব্দ কিন্তু ৩ প্রকার। উপসর্গ কোন জাতীয় শব্দাংশ? গ নম্বর এটি হবে হচ্ছে অব্যয়, উপসর্গ অব্যয় জাতীয় কিন্তু মানে শব্দাংশ। এরপরে দেখুন যে বাংলা ভাষার মূল উৎস কি? এটা হবে খ বৈদিক ভাষা। এরপরে দেখুন এখানে নিচের দিকে সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয়। সাধু ভাষা এবং চলিত ভাষা ২ রীতিতেই অভিন্ন রূপে ব্যবহৃত কিন্তু হয় হচ্ছে অব্যয়, আপনারা এটা জানেন আশা করি। এবং এরপরে দেখুন যে ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল, এটিও জানেন, সাধু রীতি তৎসম শব্দবহুল। এরপরে দেখুন এই পাশে যে কলম শব্দটি কোন ভাষা থেকে গৃহীত? এটি কিন্তু আরবি ভাষা, কলমটা কিন্তু আরবি ভাষা থেকে গৃহীত। এরপরে এই পাশে আসলাম আমি। দেখুন এই পাশে আমি যেটি রেখেছি প্রথমেই সেটি হলো যে সন্ধি। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? আপনারা জানেন সন্ধি কিন্তু ব্যাকরণের এই ধ্বনি তত্ত্বে কিন্তু আলোচিত হয়। তো এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও কিন্তু দিতে পারে, আমি আপনাদের দেখাবো। অনেকভাবে ঘুরিয়ে কিন্তু প্রশ্নটা দিতে পারে। তো সন্ধির সঙ্গে কিন্তু ধ্বনির সম্পর্ক, এটা মনে রাখবেন। এরপরে নিচে চলে আসলাম একবার। এখানে দেখুন যে ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা? ইউসুফ জুলেখা এটা কিন্তু হচ্ছে রোমান্টিক প্রণয় কাব্য। তো বন্ধুরা, আমি হচ্ছে মানে সাহিত্য থেকে একটু কম দাগেছি এখানে, কিন্তু সাহিত্য থেকে। তো স্কুল পর্যায়ে ২-এ কিন্তু সাহিত্য থেকে প্রশ্ন তেমন আসে না, এবং হচ্ছে স্কুল পর্যায়ে ও কলেজ পর্যায়ে কিন্তু আসে, আপনারা জানেন। তো আপনারা এখান থেকে সাহিত্যের অংশটা কিছুটা পড়ে নেবেন। এরপরে দেখুন নিচে দিয়েছি যে উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
উষ্ণ। মধুনর স এখানে দেখতে পারতেছেন মধুনর স ইয়, তার মানে এখানে কিন্তু ইয়টা হবে না, এখানে কিন্তু আমরা জানি, আমরা যদি মোবাইল দিয়ে আপনারা দেখতে পারবেন যে মধুনর স হসন্ত দিয়ে প্লাস মূর্ধন্য যদি দেন আপনারা, তাহলে কিন্তু এটা চলে আসবে এই যুক্তবর্ণটা। তার মানে এটা খ। এরপরে দেখুন যে কোনটি ফার্সি শব্দ। ফার্সি শব্দ এটি দিয়েছি, ফার্সি শব্দ কোনটি? এটি হচ্ছে চশমা। চশমা কিন্তু ফার্সি শব্দ, আপনারা জানেন। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? এটি কিন্তু অনেক পরীক্ষা আসছে এবং আসে, বারবার আসে অনেক পরীক্ষা, শুধুমাত্র নিবন্ধন নয়। পিশাচ, পিচাস, আপনারা এটা জানেন। এরপরে আমি এর পাশে চলে আসলাম, এখানে দেখুন একদম নিচের দিকে, এখানে দেখুন এটি দিয়েছে যে সুন্দর মানুষকে নিজের দিকে টানে। বাক্যটিতে সুন্দর শব্দটি কোন পদ? এটি হচ্ছে কিন্তু বিশেষ্য পদ। এই সুন্দর শব্দটা এখানে বিশেষ্য পদ, নাউন। এরপরে দেখুন এখানে মৌলিক শব্দ কোনটি? মৌলিক শব্দ কোনটি? মৌলিক শব্দ হচ্ছে কালো। মৌলিক শব্দ কালো, হাত, এগুলো কিন্তু মৌলিক শব্দ, আপনারা জানেন। এরপরে দেখুন এই পাশে নিচের দিকে যে বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে? এটি হচ্ছে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। এরপরে চলুন আমরা এই পাশে চলে আসলাম, এখানে দেখুন পায়ের আওয়াজ পাওয়া যায় কী ধরনের রচনা? পায়ের আওয়াজ পাওয়া যায়, এটি কিন্তু কাব্য নাটক। পায়ের আওয়াজ পাওয়া যায়, এটি হচ্ছে কাব্য নাটক। এরপরে আমরা নিচে আসি, বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? এটি সবাই জানেন, এটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরে দেখুন ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিল কিন্তু ধূমকেতু পত্রিকার সম্পাদক। নিচের দিকে আসুন, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? এটি কিন্তু কার বলা হয়। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা জানি কার বলা হয়। এরপর নিচের দিকে চলে যাই, দেখুন এখানে একদম যে বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কয়টি? বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কিন্তু 20টি। বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ 20টি। এরপর দেখুন উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহে কয় ভাগে ভাগ করা হয়েছে? এটি কিন্তু হবে 5 ভাগে, 5 ভাগে ভাগ করা হয়েছে। এরপরে দেখুন বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? এটা হবে গৌড়ীয় প্রাকৃত ভাষা থেকে কিন্তু বাংলা ভাষাটা আসছে। এরপর দেখুন কোনটি মৌলিক স্বরধ্বনি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে এ হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এরপরে এর পাশে আসি, দেখুন এখানে হচ্ছে আমি যেটা দাগিয়েছি প্রথমে, এই যে পাশে বাংলা ভাষারীতির কয়টি রূপ? বাংলা ভাষারীতির কিন্তু 2টি রূপ, আপনারা জানেন। এরপরে দেখুন নিচের কোনটি জগরুর শব্দ? জগরুর শব্দ এখানে কিন্তু পঙ্কজ, আপনারা এটা জানেন, পঙ্কজ। এরপরে দেখুন এই পাশের নিচে যে কোনগুলো দন্তধ্বনি? দন্ত, ত, থ, দ, ধ, এগুলো কিন্তু দন্তধ্বনি। এখন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই দন্তধ্বনি এখানে দেখুন 4টা কিন্তু দিছে, ত, থ, দ, ধ। এটা কিন্তু একটা করেও দিতে পারে। এখানে মনে করুন যে ক নম্বর অপশনে ক দিল, খ নম্বর অপশনে প দিল, গ নম্বর অপশনে থ, দ, ত, যে কোনো একটা দিল, এভাবে কিন্তু দিতে পারে। তো এখানে 4টা কিন্তু দিয়ে রাখছে, তো সুতরাং আপনার 4টাই মুখস্থ করবেন, ত, থ, দ, ধ। এরপরে আসুন দন্ত শব্দ গেল। এরপরে কোনটি দেশি শব্দ? আপনারা জানেন কুলা। দেশি শব্দ কিন্তু থাকে সবসময়, আপনারা জানেন যে দেশি শব্দ থেকে কিন্তু প্রায় চলে আসে। তো দেশি শব্দ অনেক আছে, আপনারা জানেন, ওগুলো একবার দেখলে কিন্তু আপনার হয়ে যাবে, অথবা গল্প আকারও আপনারা কিন্তু মুখস্থ করতে পারেন। সেই টেকনিকগুলো আমার কাছে আছে। যদি আপনারা চান যে ভাষার মানে কোন ভাষার কোন শব্দগুলো আপনারা যদি মুখস্থ করতে চান, তো আমার সবগুলো কিন্তু আপনার গল্প আকারে আছে আমার কাছে, চাইলে আমি দিতে পারি। এরপরে দেখুন যে বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়? এই যে দেখুন ধ্বনিতত্ত্বের সঙ্গে কিসের সম্পর্ক? আমি বললাম সন্ধি। এর আগে কিন্তু আমি বললাম, একটা প্রশ্ন আপনাদেরকে দেখালাম যে এটা কিন্তু ঘুরাই ফিরে দিতে পারে। এই যে দেখুন এটা সন্ধি। ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? আমি কি বললাম যে ধ্বনিতত্ত্বে। এখন এখানে দেখুন এই প্রশ্নটা কিন্তু একটু ঘুরাই দিছে 70 নম্বরে, যে দেখুন যে বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব কোন অংশ, মানে ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টা আলোচনা করা হয়? এটি হবে কি সন্ধি। এরপরে দেখুন যে ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ করি, এই যেটা বিশেষভাবে বিশ্লেষণ। এরপর দেখুন যে ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহার হয়। পূর্ণরূপ ব্যবহার হয়, আমরা জানি এটা হচ্ছে যে পূর্ণরূপ ব্যবহার সাধু ভাষারীতিতে। মনে করুন ক্রিয়া মানে কি? ভার্ব মানে কি? মনে করুন যে আসছে, যখনই আমরা এটা হচ্ছে আসছেটা হচ্ছে কি চলিত ভাষায়, যখন আমরা এটাতে সাধু ভাষায় চলে যাব তখন কি হচ্ছে? আসিতেছে। সর্বনাম কি? নাউনের পরিবর্তে যেটা সর্বনাম। মনে করুন তার, আমরা যখন সাধু ভাষায় চলে যাব তখন কি হচ্ছে? তাহার। এই জন্য এটা পূর্ণরূপ ব্যবহার হচ্ছে কিন্তু সাধু ভাষার রীতি। তো এগুলো নিয়ে আমি আলোচনা করবো না, আমি শুধু আজকে দাগায় দিচ্ছি। তোমরা দেখুন গিন্নি কোন শব্দ? গিন্নি এটা কিন্তু অর্ধ তৎসম শব্দ। এই প্রশ্নটা কিন্তু আসে এই অর্ধ তৎসম শব্দ থেকে, গিন্নি। তো এরপরে দেখুন এপাশে যেটি দেখাবো সেটি হলো যে
ভাষার মূল উপকরণ কি? বাক্য। ভাষার মূল উপকরণ কিন্তু বাক্য। এরপরে দেখুন এই পাশে রয়েছে হচ্ছে নিচে যে কোনটি ধ্বনি। এই যে দেখুন দন্তধ্বনি, যেটা আমি এখানে বললাম একটা ত, থ, দ, ধ, ধ। হ্যাঁ, তো এখান থেকে দেখুন তটা শুধু কিন্তু দিচ্ছে। কোনটি দন্তধ্বনি? ত। এরপরে দেখুন এই পাশে নিচের দিকে যে তিনি সৎ কিন্তু কৃপণ। তিনি সৎ কিন্তু কৃপণ, এটি হচ্ছে কিন্তু আমরা জানি যে এটি হচ্ছে কিন্তু যৌগিক বাক্য। এরপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখুন 89 নম্বর প্রশ্নটা যে বাংলা উপসর্গ সংখ্যা কত? এটি হবে 21টি। বাংলা উপসর্গের সংখ্যা কিন্তু এই যে নিচের দিকে, বাংলা উপসর্গ সংখ্যা কত? 21টি হবে। এরপরে আমরা এপাশে চলে আসলাম, এখানে দেখুন কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? ধূমকেতু, এটা জানি আমরা, ধূমকেতু। আর প্রমোদ চৌধুরীর হচ্ছে সবুজ পত্র। দেখলে সব আপনাদের জানা আছে, তো আমি সাহিত্য থেকে একটু কম দাগিয়েছি। কিন্তু কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? চলিত ভাষার বৈশিষ্ট্য হচ্ছে এই প্রমিত উচ্চারণ, প্রমিত উচ্চারণ। এরপরে দেখুন ইউনেস্কো কত সালে এটি কিন্তু আসে আপনারা জানেন, একদম সহজ প্রশ্ন, যে মানে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কত সালে? 1999 সালে কিন্তু স্বীকৃতি দেয়। এরপরে আমরা নিচের দিকে যে প্রশ্নটা আছে সেটি হলো যে কোন বাক্যটি গুরুচণ্ডালীর দোষমুক্ত? এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে গুরুচণ্ডালীর দোষমুক্ত এবং গুরুচণ্ডালীর দোষযুক্ত এই বাক্যটি কিন্তু চলে আসে। তো যে কোনো বাক্য থাকতে পারে। তো এখানে হচ্ছে কিন্তু হবে সে এখন স্কুলে যাবে, সে এখন স্কুলে যাবে, এটি হচ্ছে গুরুচণ্ডালীর দোষমুক্ত। তো বন্ধুরা আমরা এ পাশে চলে আসলাম। এ পাশে আসলে আপনারা দেখতে পারবেন যে গঠন অনুসারে শব্দ কয় প্রকার? গঠন অনুসারে শব্দ কয় প্রকার? খ নম্বর, এটা হবে কিন্তু 2 প্রকার। গঠন অনুসারে শব্দ 2 প্রকার। কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? ইশারা, ইশারা, অঙ্গভঙ্গি এগুলো ভাষার কিন্তু বৈশিষ্ট্য নয়, আপনারা জানেন। প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম এই যেটি সবুজ পত্র। নিচের দিকে চলে আসি আমরা, দেখুন সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন কে? এই সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন আপনারা জানেন রাজা রামমোহন রায়। এই বাক্যটি কিন্তু বারবার আসে, সব পরীক্ষায় আসে, আপনারা এটি জানেন। এরপরে চলুন নিচে দেখি সাধু রীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না? এই যে এটি অব্যয়, অব্যয় এটি হচ্ছে কমন। সাধু রীতি এবং চলিত রীতিতে এটি কমন কিন্তু অব্যয়। তো এই পদটি হচ্ছে কিন্তু কমন, অব্যয়। এরপরে দেখুন যে বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে? এটা হবে আকাঙ্ক্ষা। কোনো কিছু এক পদের পর যদি অন্য পদ শোনার ইচ্ছে হয় সেটি হচ্ছে কিন্তু আকাঙ্ক্ষা। তো বন্ধুরা পরবর্তীতে দেখুন এই পাশে রয়েছে, রেখেছি যেটি গুরুত্বপূর্ণ, ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ কিন্তু বাক্য। ভাষার মূল উপকরণ হবে হচ্ছে বাক্য। এরপরে দেখুন আমি যেটি রেখেছি সেটি হলো যে হরতাল কি ধরনের শব্দ? হরতাল এটি গুজরাটি শব্দ এবং এই প্রশ্নটা কিন্তু বারবার আসতে দেখা যায়। হরতাল হচ্ছে গুজরাটি শব্দ। তো চলুন আমরা পরবর্তীতে দেখি। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোনটি সাধু রীতির শব্দ? সাধু রীতির শব্দ জ্যোৎস্না। জ্যোৎস্না দেখতে পাচ্ছেন বুরকির জয় ওকার দন্ত স্বর নয় আকার, এই জ্যোৎস্না হচ্ছে কিন্তু সাধু রীতির শব্দ। চলুন এরপরে নিচে দেখি, এখানে দেখুন কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? কোন ভাষা থেকে? এটি হবে বঙ্গ কামরূপী ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। এরপর দেখুন ভাষার কোন রীতি পরিবর্তনশীল? ভাষার কিন্তু কোন রীতি পরিবর্তনশীল আপনারা জানেন, চলিত রীতি কিন্তু পরিবর্তনশীল, সাধু রীতি অপরিবর্তনীয়। তার মানে ভাষার কোন রীতি পরিবর্তনশীল? চলিত রীতি। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন যে বাংলা ভাষায় মাত্রাহীন